হ্যালো ভিউয়ার্স, অচিত দরফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে, পাশাপাশি তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো 5th সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি A2 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন স্পেনের গৃহযুদ্ধ। স্পেনের গৃহযুদ্ধ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তবে যাওয়ার আগে, সে প্রসঙ্গে আলোচনার আগে আমরা একবার বোর্ডে দেখে নিই কি লেখা আছে। দেখো, বিএ হিস্ট্রি অনার্স জেনারেল 5th সেমিস্টার, অনার্সের ক্ষেত্রে সিসি 11 এবং পাশের ক্ষেত্রে ডিএসসি A2। এখানে প্রশ্ন হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ, 5 নম্বরের টিকা প্রশ্ন। স্পেন একটা দেশ, ইউরোপের একটি দেশ, এবং স্পেনকে আমরা সাধারণত বলি যে উপদ্বীপ। তার চতুর্দিকে সমুদ্র, তাই একদিকে বাদে প্রায় 3 দিকে ঘিরে আছে সমুদ্র, তাই একে বলা হয় উপদ্বীপ। এবং নেপোলিয়নের সাথে স্পেনের কিন্তু একটা যুদ্ধ বাঁধে, যাকে আমরা বলি উপদ্বীপের যুদ্ধ। এখন 19বিংশ শতকের প্রথমার্ধে এই স্পেনে রাজতান্ত্রিক সরকার ছিল, তবে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। রাজা নিয়মের মধ্যে বাধা ছিলেন। এবং এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভিয়েনা সম্মেলনে যে ক্ষতিপূরণ নীতির ভিতর দিয়ে বা ন্যায্য অধিকার নীতির ভিতর দিয়ে আমরা দেখেছি যে ফ্রান্সের যে পূর্ব রাজতন্ত্র, তাদেরই একটা শাখা স্পেন ও নেপলসে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়। তো সেইভাবে স্পেনের যে রাজতন্ত্র যেটা প্রতিষ্ঠিত ছিল, সেখানে এই পূর্ব বংশীয় এক রাজা তৃতীয় আলফান্সো, তিনি এখানকার রাজা ছিলেন। কিন্তু দেশের এক সংকটজনক পরিস্থিতিতে তিনি ক্যাটোলিনার একজন সামরিক শাসনকর্তা প্রাইমো ডি রিভোরো, এই প্রাইমো ডি রিভোরোকে সমর্থন করেন এবং প্রাইমো ডি রিভোরো সমগ্র দেশের শাসন ক্ষমতা দখল করে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। এই পর্যন্ত একটা পর্যায়ে। কিন্তু এবার ঘটনায় টুইস্ট আসছে 1931-এর নির্বাচন। 1931-এর নির্বাচনে প্রজাতন্ত্রী দল এখানকার নির্বাচনে জয়লাভ করে এবং একটি প্রজাতান্ত্রিক সরকার সেখানে প্রতিষ্ঠা করে স্পেনে। এবং রাষ্ট্রপতি যিনি হন তার নাম নিসেটো জামোরা। নিসেটো জামোরা প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, এবং প্রধানমন্ত্রী হন ম্যানুয়েল আজানা। ম্যানুয়েল আজানা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হন নিসেটো জামোরা। তা এই পর্যন্ত একটা ঘটনা। এরপরে আবার 1936 সালে গিয়ে আবার নির্বাচন আসে 5 বছর পর। 36-এর নির্বাচনে স্পেনের যারা প্রজাতান্ত্রিক দল ছিল বা সমাজতান্ত্রিক দল ও কমিউনিস্ট দল, এই 3টি দল, প্রজাতান্ত্রিক দল, সমাজতান্ত্রিক দল ও কমিউনিস্ট দল, এই 3টি দল একসাথে একটা যুক্ত ফ্রন্ট তৈরি করে এবং নির্বাচনে পার্টিসিপেট করে এবং বিপুল ভোটে তারা জয়লাভ করে এবং স্পেনে একটি প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। এবং এই সরকারের রাষ্ট্রপতি হন ম্যানুয়েল আজানা, যিনি 1931-এর নির্বাচনের ভিতর দিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। 1936-এ গিয়ে নির্বাচনে জয়লাভ করে তিনি সেখানে রাষ্ট্রপতি হচ্ছেন এবং ক্যাসারে কুইরোগা এখানকার প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন। কিন্তু এই যে প্রজাতান্ত্রিক সরকার, যুক্ত ফ্রন্টের প্রজাতান্ত্রিক সরকার, এই সরকারের বিরোধী ছিল দক্ষিণপন্থী দল। এই দক্ষিণপন্থীদের উস্কানিতে স্পেনের বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামা শুরু হয় এবং অচিরেই এই সরকারের বিরুদ্ধে, প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে একটা জনরোষ তৈরি হয়। প্রজাতান্ত্রিক সরকার তখন সরকার বিরোধী যারা, তাদেরকে একে একে নির্বাসন দিতে থাকে এই অজুহাতে যে আনুগত্যের অভাব দেখিয়ে সরকারি বড় বড় আমলা অফিসারদের এই প্রজাতান্ত্রিক সরকার নির্বাসন দিতে থাকে। এই সময় স্পেনের যিনি সেনাপ্রধান ছিলেন জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো, তাকেও ক্যানারি দ্বীপে নির্বাসন দেওয়া হয়। এবং ক্যানারি দ্বীপে নির্বাসন থাকা অবস্থায় এই সময় মরক্কোতে, আফ্রিকার মরক্কো স্পেন দখল করে রেখেছিল, এই মরক্কোতে স্পেনের যে সেনাদল ছিল, সেই সেনাদল প্রথম বিদ্রোহ ঘোষণা করে স্পেনের এই প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে। জেনারেল ফ্রাঙ্কো তখন ক্যানারি দ্বীপ থেকে মরক্কোয় আসেন এবং মরক্কোয় এসে এই সেনাদলে যোগদান করেন এবং তিনি হয়ে যান প্রধান লিডার বা নেতা। ফলে স্পেনে একটা গৃহযুদ্ধ দেখা দেয় এবং স্পেনের সাধারণ মানুষ এই গৃহযুদ্ধে অংশগ্রহণ করে ব্যাপক মাত্রায়। এর ফলে কি হয়,
যে স্পেনের এই দুটি দলে ভাগ হয়ে যায়। একটা থাকে প্রজাতান্ত্রিক দল, আরেকটি থাকে জাতীয়তাবাদী দল। প্রজাতান্ত্রিক দল কোনটা? প্রজাতান্ত্রিক দল বলতে যে প্রজাতান্ত্রিক সরকার ক্ষমতায় রয়েছে, যে সরকার যুক্তফ্রন্টের ভিতর দিয়ে এসেছিল, প্রজাতান্ত্রিক দল, সমাজতান্ত্রিক দল এবং কমিউনিস্ট দল, এই দলের যে সরকার সেটি হয় প্রজাতান্ত্রিক দল, এরা একদিকে থাকে। আর অন্যদিকে থাকে জাতীয়তাবাদী দল। এই জাতীয়তাবাদী দলের মধ্যে সেই সময় অনেকগুলো ছোট ছোট গোষ্ঠী এর মধ্যে ছিল। যেমন এর মধ্যে ছিল দক্ষিণপন্থীরা ছিল, ভূস্বামীরা ছিল, যাজকরা ছিল, শিল্পপতিরা ছিল। এছাড়া আরো কয়েকটি দল ছিল, যেমন ফ্যালাঞ্জিস্ট, ন্যাশনালিস্ট এবং কালিস্ট। কালিস্টরা ছিল রাজতন্ত্রের সমর্থক, অর্থাৎ রাজার যারা সমর্থক তাদের নিয়েছিল এই ক্যালিস্ট দল। অর্থাৎ ফ্যালাঞ্জিস্ট, ন্যাশনালিস্ট, কালিস্ট সহ শিল্পপতি, পুঁজিপতি, ভূস্বামী, যাজক, দক্ষিণপন্থী, এরা এই সব দলগুলো একসাথে জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করে। অর্থাৎ এরা ছিল জাতীয়তাবাদী, এরা জাতীয়তাবাদী নামে পরিচিত হয়। আর এর বিরুদ্ধে ছিল সেই সময়কার স্পেনের যে সরকার, প্রজাতান্ত্রিক সরকার। ফলে এই দুই দলের মধ্যে গৃহযুদ্ধ চলতে থাকে ব্যাপক মাত্রায়। এবং এই গৃহযুদ্ধে অংশগ্রহণ করে হিটলার ও মুসোলিনি, অর্থাৎ জার্মানি ও ইতালি। কেন অংশগ্রহণ করে? কারণ হিটলার বুঝতে পেরেছিলেন যে আগামীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসন্ন। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তিনি এই যুদ্ধ চালাবেন, সেই সময় যাতে এই জেনারেল ফ্রাঙ্কোকে তিনি তার পাশে পান, এই কারণে তিনি এই জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করেন। এবং তিনি বোঝেন যে জেনারেল ফ্রাঙ্কো যদি জয়লাভ করে স্পেনে, তাহলে স্পেনে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ফ্যাসিবাদী শক্তি সেখানে প্রতিষ্ঠিত হবে এবং সারা বিশ্ব জুড়ে যে ফ্যাসিবাদী হাওয়া বইছে, সেই ফ্যাসিবাদী শক্তির হাত শক্ত হবে। অর্থাৎ মুসোলিনি এবং হিটলারের হাত শক্ত করবেন এই জেনারেল ফ্রাঙ্কো। এই কারণে তিনি এই যুদ্ধে, অর্থাৎ হিটলার এবং মুসোলিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেন। এবং হিটলার তার যে বিমান বাহিনী লুফটওয়াফ, সেই লুফটওয়াফ বিমান বাহিনী স্পেনে নিয়ে আসেন এবং তার কার্যকারিতা পরীক্ষা করেন। এছাড়া তিনি ট্যাঙ্ক বাহিনী এখানে নামান। ইতালি, মুসোলিনি প্রায় 50,000 স্বেচ্ছাসেবক পাঠান স্পেনে। অর্থাৎ এই জায়গাটায় একটা বিরাট একটা যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়। এই জন্য ঐতিহাসিক ল্যাংসাম এই স্পেনের গৃহযুদ্ধকে বলছেন ক্ষুদে বিশ্বযুদ্ধ, অর্থাৎ লিটল ওয়ার্ল্ড ওয়ার হিসেবে তিনি এখানে এই গৃহযুদ্ধকে অভিহিত করছেন। 1936 সালে এই গৃহযুদ্ধ শুরু হয় এবং গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ইতালি এবং জার্মানি এখানে অংশগ্রহণ করে, অর্থাৎ হিটলার এবং মুসোলিনি। অন্যদিকে রাশিয়াও কিন্তু এই যুদ্ধে এসে অংশগ্রহণ করে। তার কারণ রাশিয়া এই যে প্রজাতান্ত্রিক সরকার স্পেনে ছিল, সেই প্রজাতান্ত্রিক সরকার ছিল কমিউনিস্ট দল, সমাজতান্ত্রিক দল। অর্থাৎ রাশিয়ার যে বলশেবিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সমাজতন্ত্র রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে স্পেনে যদি সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় তাহলে রাশিয়ার হাতও কিন্তু শক্ত হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে রাশিয়াও নানা রকম যুদ্ধাস্ত্র সেনা দিয়ে সাহায্য করতে থাকে এই প্রজাতান্ত্রিক সরকারকে। অন্যদিকে ইংল্যান্ড ও ফ্রান্সের কথা এবার আসি। ইংল্যান্ড ও ফ্রান্স সম্পূর্ণ নিরপেক্ষ ছিল, কারণ তাদের কাছে ফ্যাসিবাদ অপেক্ষা সাম্যবাদ বেশি বিপজ্জনক ছিল। সাম্যবাদ মানে সমাজতন্ত্রবাদ ও কমিউনিজম তাদের কাছে বেশি বিপজ্জনক ছিল। এই কারণে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং তারা হিটলার ও মুসোলিনিকে তোষণ করতে থাকে, তোয়াজ করতে থাকে এবং তাদেরকে উৎসাহ দিতে থাকে। তো এইভাবে প্রায় ইউরোপের অনেক শক্তিধর রাষ্ট্র স্পেনের এই গৃহযুদ্ধে অংশগ্রহণ করে একে একটা আন্তর্জাতিক যুদ্ধে পরিণত করে। তাই এই যুদ্ধকে অনেক ঐতিহাসিক, বিশেষ করে অধ্যাপক ডেভিড টমসন, তিনি বলছেন এই যুদ্ধ ছিল একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া। কারণ এই যুদ্ধের মধ্য দিয়ে হিটলারই সব থেকে বেশি লাভবান হয়েছিলেন। কারণ তার যে বিমান বাহিনী, সেই বিমান বাহিনী কতটা কার্যকর, কতটা দক্ষতা সম্পন্ন, সেটা অনেকটা পরীক্ষা করে নিতে পেরেছিলেন তিনি স্পেনের এই গৃহযুদ্ধে। স্পেনের গৃহযুদ্ধের ভিতর দিয়ে সব থেকে বেশি লাভবান হয়েছিলেন এই হিটলার। তা যাই হোক, এই স্পেনের গৃহযুদ্ধ 3 বছর ধরে চলে এবং 3 বছর ধরে
এই গৃহযুদ্ধ চলার ফলে প্রায় 10 লক্ষ স্পেনবাসী কিন্তু নিহত হয় এবং শেষ পর্যন্ত হিটলার এবং মুসোলিনির সাহায্য নিয়ে জেনারেল ফ্রাঙ্কো জয়লাভ করেন এবং স্পেনে প্রতিষ্ঠা করেন একনায়কতন্ত্র। ঠিক এই সময়ে যখন এই গৃহযুদ্ধ চলছে সেই সময় জাতিসংঘ একটা ভূমিকা নিয়েছিল। জাতিসংঘ ঘোষণা করেছিল যে স্পেনে যেসব বিদেশি সেনা রয়েছে, মানে হিটলারের সেনা, মুসোলিনির সেনা, রাশিয়ার সেনা, এই সেনাকে ওখান থেকে চলে আসার কথা বলেন। কিন্তু তার এই কথা কেউ শোনেনি। শক্তিধর রাষ্ট্রগুলো কেউই সেই জাতিসংঘের কথায় কিন্তু কর্ণপাত করেনি। তো স্পেনের এই গৃহযুদ্ধের একটা যে আন্তর্জাতিক গুরুত্ব সেটা কিন্তু অসীম, কারণ এই গৃহযুদ্ধ একটা আন্তর্জাতিক যুদ্ধে পরিণত হয় এবং এই গৃহযুদ্ধের ভিতর দিয়ে শেষ পর্যন্ত জাতিসংঘের যে দুর্বলতা, যে অসারতা, সেটা কিন্তু প্রমাণিত হয় এবং বৃহৎ শক্তির ক্ষেত্রে জাতিসংঘ যে একেবারে নিষ্ক্রিয়, তার কিছুই করার নেই, এটাও কিন্তু প্রমাণিত হয়। তো এই ছিল স্পেনের গৃহযুদ্ধে। অ্যাকচুয়ালি স্পেনের গৃহযুদ্ধে স্পেনের জাতীয়তাবাদী দল এবং প্রজাতান্ত্রিক দলের মধ্যেই যে শুধু সংঘর্ষ সেটা কিন্তু নয়। এই যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কারণে, কারণ এই গৃহযুদ্ধে ইতালির মুসোলিনি, জার্মানির হিটলার, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, প্রতিটা দেশ, ইউরোপের যে মেন শক্তিশালী দেশগুলো, তারা এই গৃহযুদ্ধে অংশগ্রহণ করে একে সত্যি সত্যি একটা ক্ষুদ্র বিশ্বযুদ্ধে পরিণত করে। তাই ঐতিহাসিক ডেভিড টমসন বলেছেন এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ড্রেস রিহার্সাল, অর্থাৎ একটা খুদে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা মহড়া, একটা প্র্যাকটিস ছিল এটা বিশ্বযুদ্ধে। তা শেষ পর্যন্ত এই গৃহযুদ্ধের অবসান ঘটে জেনারেল ফ্রাঙ্কোর ক্ষমতা লাভের ভিতর দিয়ে এবং তিনি সেখানে একটা একনায়কতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন এবং প্রজাতান্ত্রিক সরকারের পতন ঘটে। তো এই ছিল স্পেনের গৃহযুদ্ধ। কোনো জটিলতা নেই, সহজ সরল বিষয়। মোটামুটি একটা ধারণা তোমাদের দিতে পারলাম। এর যে অ্যান্সার রয়েছে 5 নম্বরে 250 ওয়ার্ডে, সেই অ্যান্সারটি নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করব। হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 11, হিস্ট্রি জেনারেল 5th সেম ডিএসসি A2। স্পেনের গৃহযুদ্ধ 1936 থেকে 39, মার্কস 5। 19 শতকের শেষে স্পেন ছিল একটি দুর্বল ও দরিদ্র রাজতান্ত্রিক রাষ্ট্র। স্পেনের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। পূর্ববংশীয় ত্রয়োদশ অ্যালফান্সো স্পেনের সিংহাসনে ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর স্পেনে ভয়াবহ রাজনৈতিক দুর্যোগের সৃষ্টি হয়। এই অবস্থায় 1923 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে রাজার সম্মতিক্রমে ক্যাটালোনিয়ার সামরিক প্রশাসক প্রাইমো ডি রিভেরা শাসন ক্ষমতা দখল করেন। শাসন ক্ষমতা দখল করে প্রাইমো ডি রিভেরা পার্লামেন্ট ভেঙে দিয়ে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। তা সত্ত্বেও অচিরেই তার স্বৈরতন্ত্র শাসনের বিরুদ্ধে দেশে বিক্ষোভ শুরু হয় এবং বিদ্রোহের চাপে 1930 খ্রিস্টাব্দে তিনি পদত্যাগে বাধ্য হন। 1931-এ সাধারণ নির্বাচনে প্রজাতান্ত্রিক ও সমাজতান্ত্রিক দল জয়যুক্ত হয় এবং তাদের নেতৃত্বে স্পেনের যুগ্ম মন্ত্রিসভা গঠিত হয়। রাজা পদত্যাগে বাধ্য হন এবং স্পেনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1931 খ্রিস্টাব্দ। নতুন এই প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি হন নিসেটো জামোরা এবং প্রধানমন্ত্রী হন ম্যানুয়েল আজানা। 1936 খ্রিস্টাব্দের নির্বাচনে প্রজাতন্ত্রী, সমাজতন্ত্রী ও কমিউনিস্টরা মিলে এক পপুলার ফ্রন্ট গঠন করে এবং নির্বাচনে জয়যুক্ত হয়ে তারা সরকার গঠন করেন। ম্যানুয়েল আজানা এই সরকারের রাষ্ট্রপতি এবং কাসারে কুইরোগা প্রধানমন্ত্রী নিযুক্ত হন। দক্ষিণপন্থীরা প্রথম থেকেই এই সরকারের বিরোধিতা করতে থাকে এবং দেশের নানা স্থানে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা শুরু করে। এই অবস্থায় সরকার আনুগত্যহীনতার অভিযোগে বেশ কিছু সামরিক কর্মচারীকে বরখাস্ত বা বদলি বা বাধ্যতামূলক অবসর গ্রহণে বাধ্য করে। জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোকে ক্যানারি দ্বীপে পাঠানো হয়। 1936 খ্রিস্টাব্দের জুলাই মাসে মরক্কোয় অবস্থিত স্পেনীয় সেনাদল প্রথম বিদ্রোহ ঘোষণা করে। ক্যানারি দ্বীপপুঞ্জে নির্বাসিত জেনারেল ফ্রাঙ্কো মরক্কোয় এসে বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করেন। তো এই ছিল বিদ্রোহের কারণ। প্যারা করে দেখো, সমগ্র স্পেনবাসী এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং স্পেনে ব্যাপক গৃহযুদ্ধ শুরু হয়। কমিউনিস্ট, সমাজতন্ত্রী ও প্রজাতন্ত্রীরা প্রজাতান্ত্রিক সরকারকে সমর্থন করে। অপরপক্ষে দক্ষিণপন্থী ফ্যালাঞ্জিস্ট, ন্যাশনালিস্ট, রাজতন্ত্রের সমর্থক, কার্লিস্ট প্রভৃতি দক্ষিণপন্থী দল, যাজক, ভূস্বামী ও শিল্পপতিরা জেনারেল ফ্রাঙ্কোর প্রতি সমর্থন জানায়। এইভাবে সমগ্র স্পেন জাতীয়তাবাদী ও প্রজাতন্ত্রী এই দুই দলে বিভক্ত হয়ে পড়ে। বিদ্রোহীরা জাতীয়তাবাদী এবং সরকারপক্ষ প্রজাতন্ত্রী নামে পরিচিত হয়। স্পেনের পশ্চিমাঞ্চল ছিল ফ্রাঙ্কোর সমর্থক
অপরপক্ষে পূর্ব পশ্চিম এবং মধ্য স্পেন ছিল প্রজাতন্ত্রীদের পক্ষে। ঐতিহাসিক ল্যাংসাম এই গৃহযুদ্ধকে ক্ষুদে বিশ্বযুদ্ধ মানে লিটল ওয়ার্ল্ড ওয়ার বলে অভিহিত করেছেন। এই যুদ্ধে প্রায় 10 লক্ষ স্পেনবাসী নিহত এবং দেশ ত্যাগে বাধ্য হয়। ইউরোপের বহু দেশ কম বেশি নানাভাবে এই গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। স্পেনে বলশেভিক বিপ্লবের মতো কিছু ঘটতে পারে এই আশঙ্কায় হিটলার ও মুসোলিনি ফ্রাঙ্কোর সমর্থনে এগিয়ে আসেন। তারা মনে করেন যে ফ্রাঙ্কোর জয় হলে এক নায়কতন্ত্রের জয় এবং এর ফলে ইউরোপে ফ্যাসিবাদী শক্তি সুদৃঢ় হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া দেওয়ার জন্য হিটলার তার বিমানবহর লুফটওয়াফ ও ট্যাঙ্ক বাহিনীকে বিদ্রোহীদের সমর্থনে স্পেনে পাঠান। 50,000 ইতালীয় স্বেচ্ছাসেবক বিদ্রোহীদের সাহায্যে স্পেনে যায়। রাশিয়া ছিল প্রজাতন্ত্রী সরকারের পক্ষে। নিজ প্রভাব বৃদ্ধির আশায় রাশিয়া পপুলার ফ্রন্ট সরকারের কাছে যুদ্ধাস্ত্র, সামরিক পরামর্শদাতা ও দক্ষ কারিগর পাঠায়। জার্মানি ও ইতালির ফ্যাসি বিরোধী উদ্বাস্তু ও পৃথিবীর অন্যান্য বহু দেশের প্রজাতন্ত্রী, সমাজতন্ত্রী ও কমিউনিস্টরা একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করে পপুলার ফ্রন্ট সরকারকে সাহায্যের উদ্যোগ নেয়। ইংল্যান্ড ও ফ্রান্স নিরপেক্ষতার নীতি গ্রহণ করে। তাদের কাছে নাৎসিবাদ অপেক্ষা ফ্যাসিবাদ বেশি বিপজ্জনক ছিল। জাতিসংঘ স্পেন থেকে বিদেশি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে একটি প্রস্তাব পাশ করে, কিন্তু এই প্রস্তাবে কেউ কর্ণপাত করেনি। 3 বছর যুদ্ধ চলার পর জেনারেল ফ্রাঙ্কো এই গৃহযুদ্ধে জয়ী হন এবং 1939 খ্রিস্টাব্দের 4 এপ্রিল স্পেনে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। প্যারা করে এটি শেষ প্যারা। এই আন্তর্জাতিক প্রভাব কি হয়েছিল এই গৃহযুদ্ধে? এই গৃহযুদ্ধের প্রভাব কেবলমাত্র স্পেনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর আন্তর্জাতিক প্রভাবও ছিল গুরুত্বপূর্ণ। স্পেনে ফ্রাঙ্কোর নেতৃত্বে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে হিটলার মুসোলিনির শক্তি জোটের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। এই যুদ্ধের ফলে ইংল্যান্ড, ফ্রান্স ও অন্যান্য দেশগুলির কূটনৈতিক পরাজয় ঘটে এবং অপরদিকে জার্মানি প্রবলভাবে লাভবান হয়। অধ্যাপক ডেভিড টমসন বলেন যে মুসোলিনি নন, এই যুদ্ধের দ্বারা প্রকৃত লাভ হয় হিটলারের। এই যুদ্ধে হিটলার তার বিমান বাহিনীর কার্যকারিতা ও অন্যান্য অস্ত্রের শক্তি পরীক্ষার সুযোগ পান। তাই এই গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া, স্টেজ রিহার্সাল অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বলা হয়। এই গৃহযুদ্ধ থেকে হিটলার এই ধারণা পান যে ইঙ্গ ফরাসি পক্ষ খুব সহজে তার বিরোধিতা করবে না। এই ধারণা থেকেই তিনি দ্রুত দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হন। এই যুদ্ধ সর্বসমক্ষে জাতিসংঘের অসারতা ও দুর্বলতা তুলে ধরে প্রমাণিত হয় যে বৃহৎ শক্তিবর্গের বিরুদ্ধে জাতিসংঘের কিছু করার নেই। এই ছিল স্পেনের গৃহযুদ্ধের উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের সাজেশনের অন্য প্রশ্ন নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক